ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের আজ উৎসব চলছে। হ্যাঁ, 18তম লোকসভা নির্বাচনের এই মুহূর্তে নানান খবর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, বিশেষ করে রাজ্যের এবং পাশাপাশি বহিরাজ্যের বিভিন্ন খবর, নিউজ আপডেট আপনারা দেখছেন। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে দুপুর 1টা অবধি যে হিসেব ছিল, সেই ভোটের হিসেবে ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে লিড করছে। গোটা ভারতবর্ষে যে 102টি আসনে আজ ভোট গ্রহণ পর্ব চলছে, তার মধ্যে ত্রিপুরা এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোট পড়েছে। দুপুর 1টা অবধি 53.04% ত্রিপুরায় ভোট পড়েছে এবং সর্বনিম্ন ভোট পড়েছে লক্ষদ্বীপে, সেখানে 29.91%, 29.91% ভোট পড়েছে। গোটা ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি ভোট পড়ছে এবং তার মধ্যে ত্রিপুরাতে পড়ছে সবচেয়ে বেশি ভোট। এই মুহূর্তে আমরা দেখে নেব তিপ্রামথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। উনি আশিরাম মুকুকুমু এসবি স্কুলে ভোট প্রদান করেছেন 11 মান্দায়ের 36 নম্বর বুথে, এবং ভোটদানের পর উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন। और देखो, जो असेंबली में होता है वो नॉन नेसेसरली लोकसभा में होता है। सब लोग जानते हैं कि कौन जीत रहा है, तो बहुत लोग जो ऑपोजिशन के भी हैं वो भी नहीं निकल रहे क्योंकि वो जानते हैं कि उनका कोई चांस नहीं है। लेकिन तभी भी मुझे लगता है कि जैसा थोड़ा सा गर्मी कम होगा, शाम के समय में और लोग निकलेंगे। सवेरे तो लोग निकले थे, अभी क्योंकि गर्मी है तो लोग कम निकलेंगे और 3 बजे के बाद और निकलेंगे। और मुझे लगता है कि इस बार पूरे इंडिया में एक डिसाइसिव विक्ट्री होगा, ये क्लियर बात है। इस बार 400 पार जो नारा लगाया है, आप इसके बारे में क्या कहना चाहेंगे? वो आप बीजेपी के मेंबर से पूछिए। मैं तिप्रामोथा का फाउंडर चेयरमैन हूँ, मैं तिप्रामोथा के बारे में बात कर सकता हूँ। तिप्रामोथा इस बार जॉइंट कैंडिडेट दिया है हमने ईस्ट त्रिपुरा के लिए, और मैं पूरा कॉन्फिडेंट हूँ कि ईस्ट त्रिपुरा में भी हमारा जो जॉइंट कैंडिडेट है मोथा आईपीएफटी और बीजेपी का, उसमें हम लोग जीतेंगे। ऑपोजिशन का इस बार ज़्यादातर बहुत ही कम लोगों को देखने को मिला है। क्या कहना चाहेंगे इस बार? नहीं, हिंदुस्तान में ऑपोजिशन रहना चाहिए। डेमोक्रेसी में ऑपोजिशन का बहुत बड़ा रोल होता है, तो आई वांट द ऑपोजिशन टू हैव अ यूनाइटेड वॉइस। सिर्फ प्रॉब्लम ये है कि प्रियंका मेरी बहन है, राहुल मेरा भाई जैसा है, और प्रियंका वायनाड में सीपीएम के खिलाफ अपने भाई को जिताने के लिए कैंपेन कर रही है, और त्रिपुरा में सीपीएम को वोट देने के लिए अपने भाई के अगेंस्ट कैंपेन कर रही है। तो कभी कभी दुख भी लगता है, लेकिन मैं जानता हूँ उनका भी कंपल्शन है। आज कांग्रेस इतने खराब स्थिति में है तो उनको भी किसी का हाथ पकड़ना था, मैं समझ पाता हूँ। लेकिन दिल से मुझे यही लगता है कि अगर त्रिपुरा में एक अच्छा ऑपोजिशन निकलेगा तो वो कांग्रेस को खुद करना चाहिए, ना कि सीपीएम के दबाव में या सीपीएम के ब्लैकमेलिंग में। আপনারা শুনলেন তিপ্রামথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজ দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব শুভদীপ মজুমদার, এবং রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। আমরা কথা বলবো ওনাদের সাথেও, কিন্তু তার আগে এই একই স্কুলে, একই কেন্দ্রে 11 মান্দায়ের 36 নম্বর বুথে এই একই স্কুলে আশিরাম মুকুকুমু এসবি স্কুলে ভোট দিয়েছেন এডিসির প্রাক্তন সিইএম রাধাচরণ দেববর্মা এবং তিপ্রামথার মান্দায়ের বিধায়িকা স্বপ্না দেববর্মাও কিন্তু ওখানকার ভোট না হলেও উনি কিন্তু ওই এলাকার বিধায়িকা, এবং উনিও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন। চলুন আমরা পরপর দুজনের বক্তব্য শুনে নিই। প্রথমে রাধাচরণ দেববর্মা এবং তারপর স্বপ্না দেববর্মার বক্তব্য। পর্যন্ত বিভিন্ন খবর ইন্ডিয়া জোটের পক্ষে মানুষ আছে। ইন্ডিয়া জোট আমাদের এলাকায় সেখানে জোর জবরদস্তি করে তুলে দিচ্ছে, এরকম অবস্থা তৈরি করবার চেষ্টা করছে। যদিও এটা এলাকাকে বাদ দিলে পরে
জনজাতি এলাকা বা তিপ্রাসা এলাকায় মোটামুটিভাবে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং ভোটারদের চোখে মুখে বোঝা যাচ্ছে ভোট মানুষ এবার ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দিবে বলে মনে হচ্ছে। তো মানুষের মানে জনগণের কাছে কি বার্তা দিতে চান? না, আমরা বলবো মানুষ শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজের দেন, যাকে খুঁজে তাকে দেন। তবে আমি বলবো একজন ইন্ডিয়া জোটের কর্মী হিসাবে ইন্ডিয়া জোটকে ভোট দিন। ইন্ডিয়া জোটেই একমাত্র ভবিষ্যৎ, ইন্ডিয়া জোটেই একমাত্র মানুষকে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। দেশের ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র, দেশের আজকে যে হাহাকার চলছে, বেকার নেই, কৃষকদের জনজীবন বিপর্যস্ত, শ্রমজীবী মানুষের জীবন জীবিকা ভয়ঙ্কর আক্রমণের মুখে, এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া ব্লকেই মানুষকে বাঁচাতে পারে, যুবককে বাঁচাতে পারে, কৃষককে বাঁচাতে পারে। বাঁচার জন্যই আমাদের ইন্ডিয়া জোটকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ঠিক আছে। আপনারা শুনলেন রাধাচরণ দেববর্মা কি বলেছেন। চলুন একবার শুনে নিই আমরা 11 মান্ধায়ের বিধায়িকা স্বপ্না দেববর্মা কি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। পান্তব বেলাইকে মূল্যবান হাইছে তাম হিমালয় বিজেপি আইপিএফটি ত্রিপ্রামথা জোটনি প্রার্থীনি তিনি নির্বাচন চলিত আর অবংখা ওয়েস্ট লোকসভানি নির্বাচন আর বরমগনাং বিপ্লব কুমার দেবজি প্রার্থী বন কপ্লাইখাই হনা বাগিন তিনি মান্দা এলাকাও আর পুলিং সেন্টার দङ আর 26টা পুলিং 62টা পুলিং সেন্টার 62টা পুলিং সেন্টার ni bisingo aro obira mukumo aro omgangkai 11 37 aro no 37 no 11 37 bubagra bodi painai bubagra no जों नासिंगै tonglayo এই গুরুত্বপূর্ণ নির্বাচন অবনঙ্কা সিনি ত্রিপাক্ষিক চুক্তি ও ত্রিপাক্ষিক চুক্তি যেন কার্যকারী দতি ইংনানি দতি কার্যকারী খাইজাকনানি বাগিনো जों যতন চিনি ত্রিপ্রাসার খাতন খাজানি বিসিংতি ক্লাयै নাই বিজেপিनि প্রার্থী পানো जों বিজেপিनो পাসখাই রহনাই যে আসলকাই চিনি ডিমান্ড ছে চিনি আসল কক চিনি ডিমান্ড ন जों কার্যকারী খাইমাকাই দতি ইমপ্লিমেন্টেশন আবনো जों नायो तामहिंगा यांगो चिनि पूर्व सिटं गांकाय चिनि महारानी कृति देवी सिंह देबबर्मा बुसावो बो गोबां बुथ मार्जिन बे पासखाय रहनाय लोकसभाव थाङै चिनि हानि बागै दफानि बागै कक सानानि त्रिपाक्षिक चुक्तिखौ चिनि इतिहासनि कक सायमानाय चिनि ल्याङ्गुवेजनि कक सायमानाय हानि ल्यान्ड राइट्सनि बागै कक सायमानाय पलिटिकल राइट्सनि बागै कक सायमानाय कालचार आइडेन्टिटी नि बागै कक सायमानाय इकोनमिक पावारनि बागै कक सायमानाय आबनि बागैनो जों बेलायखायनो आरो चिनि आसाताय बिसास दङ चिनि महारानी थाङै कक सानाय आरो यांगो गरम गोनां बिप्लब कुमार देबजीबो बो कक सानाय कारण बो मुख्यमन्त्री तंपुरो जों नुखा त्रिप्रासानि बागै कक सामारक त्रिप्रासानि मानथाय कासा कुसुनो रिमारक रिसानो बरम रिमारक जों नुखा आव बो अबयस्यै बो थाङै लोकसभाव चिनि हानि बागै दफानि बागै त्रिप्रासानि बागै हामक्रायनि बागै कक सावानो ताय चिनि त्रिपाक्षिक चुक्तिव जे डिमान्ड तमानि अ डिमान्ड तुइ कक सावान हिने आसाताय बिसास नारगो आं अबनो सानाय लुकुरकनो नरक जतनो थानचानि मारिव याप्रि बारकदि बुबाग्रा no puito sadi tam male जों अनेक राजनीतिक खालाय फैलायका बुबाग्रानो वासा लगिरि नायलायानो बुबाग्रानो वासा सुजुगिरि अ हानि बागै ताय दखान बागै सामुंतांनानि बागै आं अबश्य सानानि दङ दिनैनि निर्वाचन बेलायकै और वो कोनो वाला सुगलायक्रै बुलाय तगलायक्रै सिरिं सरकायनो शान्त शिष्ट भाबेनो अ निर्वाचन चलित दङ काहामकानि चलिनाय कारण हांकाय ताङै शान्त शिष्ट हिमालय और वो যারা সিপিএম তমাই রব বরক আগু মালিয়া যারা কংগ্রেস তমাই ব আগু মালিয়া ও মানদায় তো কংগ্রেস তো গ্রিনো আর ইয়াফাও তো ভোট দিনানি কেবো প্রস্তুত করে কেবো মুসুঙ্গিয়া ইয়াফাও ভোট দিনানি কারণ কংগ্রেস কেবো খালায়া সিপিএম কিসা মিছা খালাयो যারা সিপিএম কিসা মিছা খালাই তমাই রব যতন ত্রিপ্রামথাও ফাই পাইবেকা ত্রিপ্রামথাও ফাইও মানে ন থানচানি মারিও যতন নাসিগে ইয়াপ্রি বারকজা और कचाक रब आगु मांगा अच्छा ताबसु जरते बुसे पार्सन बुट लाइकेना मैडम आं हाबैनायाखौ नायमाले बिसोर पार्सेन्ट बुट खालायखा बुबाग्रा फायग्रा सिटं होननानै अरन नासिंगै दं बुबाग्रा हामबाय मैडम हामबाय। আপনারা দেখছিলেন এতক্ষণ এবং শুনছিলেন স্বপ্না দেববর্মাকে যিনি 11 মান্দাই বিধানসভার বিধায়িকা ওনার বক্তব্য আপনারা শুনছিলেন। তার আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং রাধাচরণ দেববর্মার বক্তব্য আপনারা শুনেছেন। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে গোটা ভারতবর্ষের যে 102টো আসনে লোকসভা আসনে এই মুহূর্তে ভোট হচ্ছে 2019 সালে এই 102টি আসনের মধ্যে 45টি আসন জয়লাভ করেছিল
তৎকালীন ইউপিএ জোট, এই 102টির মধ্যে 45টি আসন জয়লাভ করেছিল তৎকালীন ইউপিএ জোট এবং 41টি আসন জয়লাভ করেছিল এনডিএ জোট। এটা 2019 সালের কথা। আজকের যে প্রথম দফায় ভোট হচ্ছে তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, ভূপেন্দ্র যাদব, কিরণ রিজিজু, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল এবং সর্বানন্দ সোনোয়াল এনারা লড়াই করছেন। তাছাড়া কংগ্রেসের গৌরব গগৈ, ডিএমকের কানিমোঝি এবং বিজেপির তামিলনাড়ু চিফ কে আন্নামালাই কিন্তু লড়াই ময়দানে রয়েছেন। কিছুক্ষণ আগেই গান্ধীনগর থেকে ওনার মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আজ আমাদের দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, বিশিষ্ট সাংবাদিক মণিময় রায় এবং বিশিষ্ট বাম নেতৃত্ব শুভদেব মজুমদার। মণিবাবু, এই মুহূর্তে রাজ্যে যে ভোট হচ্ছে, বিরোধী শিবির এক অভিযোগ করছে যে ভোটদানে বাধাপ্রাপ্ত হচ্ছে ভোটাররা এবং বিরোধী কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দিচ্ছে শাসক দলের কর্মী সমর্থকরা। পাশাপাশি পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ করছেন। কিন্তু পুলিশ সুপার কিরণ কুমার কিন্তু এই ধরনের অভিযোগগুলো নস্যাৎ করেছেন। কি দেখছেন আপনারা? শাসক শিবির বলছে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। পুলিশ সুপার পশ্চিমে উনি এই রাজ্যে আছেন তো এখন? উনি এই রাজ্যে থাকার কথা জানি না, আমি বলছি কেন বলছি। প্রথম কথা হচ্ছে যে আমি একটা বিশ্ব রেকর্ড করা থেকে বঞ্চিত হলাম। আচ্ছা, 2019 সালে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি। 2024 সালে আমি যদি ভোটে দাঁড়াতাম তাহলে একটা ভোট তো অন্তত পেতাম। আচ্ছা, আমি প্রার্থী হিসেবে নিজের ভোটটা। সুতরাং আজকেও যখন আমাকে ভোট দিতে দেওয়া হলো না, তার মানে আমি 0 ভোট পেতাম। এই মুহূর্তে 52 সাল থেকে যে নির্বাচন চলছে কোনো প্রার্থী 0 ভোট পায়নি, তাহলে আমি 0 ভোট পেতাম। এই 0 ভোট পাওয়ার পরিপ্রেক্ষিতে আমার নামটা গিনিস বুক অফ রেকর্ডসে উঠত। এই যে সুযোগটা থেকে আমি বঞ্চিত হলাম। দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা নির্বাচন কমিশনকে নিতে হবে। যদিও আমি নমিনেশন দেইনি। নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বলছেন, ওয়েস্টের কথা তো শুনলাম। এই ভদ্রলোককে ব্যক্তিগতভাবে আমি চিনি অনেকদিন ধরে। তো আপনি কি জানেন ঘটনাটা? আমি 1978 সাল থেকে এই রাজ্যে সাংবাদিকতা করছি এবং নির্বাচন করছি। নির্বাচনের সঙ্গে আমি যুক্ত, আজকেও যুক্ত। আজকেও আমার নির্বাচন কমিশন থেকে আমি কোন রকম বিধানসভা নির্বাচনে আমি কার্ড পেয়েছিলাম, কিন্তু এবার আমি অ্যাপ্লাই করিনি। আচ্ছা, আমি ফ্রিল্যান্সে ঘুরছি, সব জায়গায় যাচ্ছি, কোনো জায়গায় বাধা পাচ্ছি না। কিন্তু আমি কেন ভোটটা দিতে পারলাম না? এবং এই যে রাস্তায় সেই তো এই প্রশ্নটা আমি নির্বাচন কমিশনকে, কারণ ওদের কি হয়েছে, মানে কেন ভোট রাস্তা দিয়ে যাচ্ছে আমাকে আটকে দিল, বলছে আপনি যাবেন না। আমি মারামারি করতে পারবো না, এটা আমার পক্ষে অসুবিধা। কারণ আই এম রানিং অন 67। তো যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি বলি ঠিক আছে, অনুমতি যেহেতু পেলাম না তো আমি যাবো কেন। তারপরে এলাকার সবচেয়ে বড় কথা, এলাকার 2 দিন ধরে জল নেই, তাহলে জলের কলের সঙ্গে একটু কথাবার্তা করে চলে এলাম। এরা কোনো রাজনৈতিক দলের বলে আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি কোন রাজনৈতিক দল, কোনো রিপ্লাই পাইনি। কিন্তু কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দল বলতে যাবে কেন তার কর্মীকে ভোটারদের বাধা দাও? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সবাই গিয়ে ভোট দেন। রাজ্যের সরকার মানে এখন যারা ক্ষমতায় আছেন তাদের পক্ষের যিনি প্রার্থী তিনি আবেদন করছেন ভোট দিন সবাই গিয়ে। বিরোধী পক্ষ ওপেনলি বলছে যে ভোট দিন। তাদের যে আবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা ভোট দিতে গিয়েছিলাম, যাচ্ছিলাম আমি। এবং নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছেন, বিভিন্ন কাজকর্ম করছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন। এই যে বিষয়টা, এই বিষয়টা আমার ভোট দেওয়ার দায়িত্বটা তো আমি গিয়ে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছো, বাকি দায়িত্বটা কার? সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন ক্যামেরা বলছি নির্বাচন কমিশন টোটালি ফেল করেছে এই জায়গায়। আমি এককভাবে আমার ক্ষেত্রে আমি বলছি ফেল করেছে। এবং তারপরে 100% ভোট করতে পারবেন না উনি। আর যদি এই সমস্যাটা যায়, এই মুহূর্তে যা গাইডলাইন দেওয়া আছে নির্বাচন কমিশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত লোকদের নিশ্চিতভাবেই দায়বদ্ধতা রয়েছে। আমি অবাক হয়ে গেছি তুলসীবতী স্কুলে আমি যখন বাইকটা উনি দিচ্ছেন, আমি একটা লাইন দিয়ে শেষ করছি। একজন নির্বাচনের আধিকারিক বা নির্বাচনের দায়িত্বে থাকা একজন মানুষ সাসপেন্ড হয়েছেন
এবং 2 জন গ্রেপ্তার হয়েছেন। দ্যাট ইজ সামথিং ইজ রং। নির্বাচন কমিশনের যিনি রিটার্নিং অফিসার ওয়েস্টের, উনি বলছেন, বাইট দিচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে, বলছেন একজন সাসপেন্ড হয়েছেন নির্বাচনের দায়িত্ব থাকা একজন কর্মচারী, হ্যাঁ দাঁড়িয়ে বলছেন উনি। এই জায়গায় যদি উনি এই কথা বলে থাকেন তাহলে তার মানে কি গড়বড়ি কুছ হ্যায় ওয়া পর। এই যে জায়গাটা। ওকে, আমরা আসবো আপনার কাছে মনিবাবু। আমাদের সঙ্গে আমাদের উদয়পুরের প্রতিনিধি সৌমেন জুড়ে এসেছেন এই মুহূর্তে। উদয়পুর থেকে আমরা একটু কি খবর পাই সেদিকটা একটু জেনে নিই। সৌমেন, শুনতে পাচ্ছ তুমি আমাকে? সৌমেন, শুনতে পাচ্ছ তুমি আমাকে? উদয়পুর থেকে আমাদের প্রতিনিধি সৌমেন সেন জুড়েছেন। সৌমেন, তুমি কি শুনতে পাচ্ছ? সৌমেনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে না। আমরা চেষ্টা করছি সৌমেনের সঙ্গে আরেকবার যোগাযোগ করার। আমাদের প্রতিনিধি, উদয়পুরের প্রতিনিধি সৌমেন এই মুহূর্তে রয়েছে কাকরাবন থেকে। সরাসরি আপনারা চিত্র দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দর্শক বন্ধুরা, নির্বাচনকে ঘিরে নানান অভিযোগ এই মুহূর্তে চলছে। সৌমেন, শুনতে পাচ্ছ তুমি আমাকে? সৌমেন, এই মুহূর্তে তুমি কোথায় আছো আর কি চিত্র দেখাচ্ছ আমাদের? হ্যাঁ, হ্যালো। সরাসরি আমরা ক্যামেরার সামনে দেখাচ্ছি। এখানে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব এখান থেকে কি রয়েছে সমস্যাটা, কি বলছেন যারা এখানে ভোটাররা রয়েছেন। যে দীর্ঘ লাইনটা আমরা আগে দেখাই, যে কাকরাবন স্কুলে এখানে যেটা দীর্ঘ লাইন রয়ে গেছে এখানে, সেই চিত্রটা আমরা দেখাচ্ছি সরাসরি। আমরা দেখাচ্ছি চিত্রটা। তবে কেন এই পরিস্থিতি হচ্ছে বা কেন এত ভোটাররা আটকে রয়েছেন এখানে, সেটা আমরা সরাসরি জানার চেষ্টা করব। দাদা, কি অবস্থা, এই ভিড়টা কেন এখানে? হ্যাঁ, ইভিএম নষ্ট। কতক্ষণ ধরে এই অবস্থা? ঘন্টা 2 ঘন্টা ধরে বিকল হয়ে রয়েছে ইভিএম। ওকে, যোগাযোগ আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় সৌমেনের। উদয়পুর কাকরাবন থেকে সরাসরি সৌমেন ছিল সেখানে। আপনারা দেখতে পাচ্ছিলেন সেখানটা কোন পোলিং স্টেশন সেটা আমরা জানার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়। অনেক লম্বা লাইন, সেখানে প্রচুর ভোটাররা লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে রয়েছেন। এবং সেখানে কি বলছেন, সেখানে ভোটাররা বলছিলেন যে ইভিএম বিকল হয়েছে বলে কিন্তু সবাই অপেক্ষা করছিলেন। এই মুহূর্তে একজন ভোটারের বাইট রয়েছে, আমরা একটু শুনে নিই কাকরাবন থেকে কি বলতে চাইছেন। আমাদের প্রতিনিধি সৌমেন আপনাদের সামনে চিত্র তুলে ধরছেন এই মুহূর্তে। এই চিত্র কাকরাবন থেকে সরাসরি। সেখানে আপনারা দেখছেন। সৌমেন, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ সৌমেন, এই মুহূর্তে যে চিত্র দেখাচ্ছ ইভিএম বিকল 2 ঘন্টা ধরে শুনতে পেলাম। কি হয়েছে, কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইভিএম ঠিক করার জন্য? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখো, সকালবেলাও কিন্তু ইভিএম বিকল ছিল। এখন থেকে কি পদক্ষেপ রয়েছে সেটা আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারছি না। তবে যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু অনেকটা বিরক্ত। অনেকক্ষণ, যেহেতু দেখো 7টা থেকে 4টা পর্যন্ত ভোটের মূল সময়টা, এবং যারা লাইনে থাকবেন তারা ভোট দিতে পারবেন, 4টার পর আর লাইনে নেওয়া হবে না। মোটামুটি কিন্তু উদয়পুর মহকুমাতে যে 4টা কেন্দ্র রয়েছে, তোমার 30 বাগমা এসটি, 31 আরকিপুর, 32 মাতাবাড়ি এবং 33 এই যে কাকরাবন শালগোলা কেন্দ্র, এখানে কিন্তু আমরা এই চিত্রটা দেখলাম। বরাবর বাকি সব জায়গায় কিন্তু ঠিকঠাক রয়েছে, কিন্তু কেন এই জায়গাতে সমস্যাটা হলো আমরা দেখি আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে পারি কিনা। মানুষদা, দাদা, কি সমস্যাটা আসলে কি জানেন? আপনাদের কাছে কি ইনফরমেশন রয়েছে, কেন এই সমস্যা? এটা কি আজকে কিছু বলেছেন বা কোনো উদ্যোগ রয়েছে?
কে কোনো রেসপন্ড করছেন না? এই দেখো চিত্রটা দেখো, এখানে বরাবরই কিন্তু দেখো একটা ভিড় প্রচন্ড কিন্তু রয়েছে ভোটারদের, বরাবরই এই ধরনের চিত্র কিন্তু আজ আমাদের অন্য কোথাও চোখে পড়েনি। কিন্তু সমস্যাটা কোন জায়গাতে, আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি ভেতরের দিকে কি সমস্যা রয়েছে সেটা কথা বলার চেষ্টা আমরা করছি। মানুষদা, দেখি কিছু একটা বক্তব্য আসে কিনা ভেতর থেকে। আমাদের প্রতিনিধি সোমেন এই মুহূর্তে কাকরাবন থেকে সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরছেন। সোমেন, যেই স্কুলটায় তুমি রয়েছে এই মুহূর্তে, যে পোলিং স্টেশনটা, সেই পোলিং স্টেশনটার নাম কি? কিন্তু পরিবেশটা এরকম রয়েছে। আমরা প্রিসাইডিং কে রয়েছে এখানে? প্রিসাইডিং অফিসার কে রয়েছে এখানে? আন্দর নিয়ে যা বাহার সে লে রাও। আমরা বাইরে থেকে দেখাচ্ছি চিত্রটা, ভেতরে কয়েকজন ভোটার অপেক্ষা করছেন বসে, এবং ইভিএম এর কাছেও আমরা এক দুজন দেখতে পাচ্ছি, এবং ভেতরের চিত্রটা রয়েছে এরকম, আমরা সরাসরি দেখাচ্ছি। আর বাইরের চিত্রটা এখান থেকে এরকম রয়েছে, সুরক্ষা কর্মীরা রয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ইভিএম এর সমস্যাটা, সেটা আধিকারিকরা জানেন কিনা বা কি উদ্যোগ নিচ্ছেন, তারা কি পদক্ষেপ থাকবে সেটা এখান থেকে আমরা বলতে পারছি না। তবে আমরা চেষ্টা করবো প্রিসাইডিং অফিসারের বক্তব্য নেওয়ার জন্য। মানুষদা, সোমেন, অবজারভারের সঙ্গে কি কথা হয়েছে? অবজারভার আছেন কি সেখানে? আমরা দেখছি অবজারভার তো এখানে এমন কাউকে আমরা দেখতে পাচ্ছি না। তবে ভিভিপ্যাট, এখন ভিভিপ্যাট চেঞ্জ করছেন, সম্ভবত ভিভিপ্যাট চেঞ্জ করা হচ্ছে। তো চেঞ্জ করলে আশা করি সমস্যাটা সমাধান হতে পারে। ওকে, আমরা পরবর্তীকালে তোমার থেকে আপডেট নিয়ে নেব। অসংখ্য ধন্যবাদ সোমেন সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন এই মুহূর্তে কাকরাবনের একটি পোলিং স্টেশনে, ভোট গ্রহণ কেন্দ্রে 2 ঘন্টা ধরে 2 ঘন্টার উপর ইভিএম বিকল হয়ে রয়েছে। সেখানে সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, অনেক লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা ভোট দেওয়ার জন্য। আর এবং আপনাদের জানি রাখি, 4টে অবধি ভোটের সময়, যদিও হয়তো ভোট পরেও নেওয়া হয়, কিন্তু 4টের মধ্যে যারা লাইনে দাঁড়াবেন ওনারাই কিন্তু ভোট দিতে পারবেন। তাই এই মুহূর্তে অনেকে কিন্তু ধীরে ধীরে, যারা শেষ পর্যায়ে এসে ভোটের লাইনে দাঁড়ান, ওনারা দাঁড়িয়ে পড়ছেন ধীরে ধীরে। আমাদের সঙ্গে বাম নেতৃত্ব শুভদীপ মজুমদার রয়েছেন। শুভদীপ, আপনি শুনলেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বলেছেন, রাধাচরণ দেববর্মাও কি বলেছেন, এবং স্বপ্না দেববর্মাও বক্তব্য আপনি শুনেছেন। এখন যদিও উনি ককবরকে বক্তব্য রেখেছেন, এখন প্রশ্ন হচ্ছে যে অপোজিশন বের হচ্ছে না, এই কথা বললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, এবং উনি বললেন যে অপোজিশন থাকা প্রয়োজন। প্রিয়াঙ্কা বেহেন, রাহুল ভাই, কি মনে করছেন? অপোজিশন থাকা প্রয়োজন, এটা তো অবশ্যই, কারণ একটা সুস্থ গণতন্ত্র চালাতে গেলে আমাদের অপোজিশনকে টিকিয়ে রাখতে হবে, বা অপোজিশনের যে প্রতিষ্ঠান, অপোজিশনের যে কাজ করার অধিকার সেটা দিতে হবে। কিন্তু বিজেপি কতটুকু দিচ্ছে আপনারা যদি জানেন, বিভিন্ন সময় এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যারা বিরোধী দলের যে প্রচার সজ্জা বলুন বা বিভিন্ন কর্মকাণ্ড বলুন, তার উপর আক্রমণ তো বিভিন্ন সময় বিজেপি এনেছে। এবার বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলা, প্রোগ্রামে বাধা দেওয়া, মাইক দেবেন না সেই হুমকি দেওয়া, এমন ঘটনা তো আমরা দেখেছি। আর উনি যেটা বলছিলেন যে প্রিয়াঙ্কা, উনি যে এক্সাম্পলটা আনলেন ওয়ানার্ডে, দেখুন আমরা সবসময় বলেছি যে ইন্ডিয়া অ্যালায়েন্স যে সিট শেয়ারিংটা করবে, সেই সিট শেয়ারিংটা অন দ্য বেসিস অফ স্টেট গ্রাউন্ড রিয়েলিটির উপরেই আমরা কিন্তু সিট শেয়ারিং করব। আমরা কোনোদিন বলিনি যে আমরা অল ইন্ডিয়া বেসিস কোনো সিট শেয়ারিং হবে, আমরা বলেছি রাজ্যের পরিস্থিতি অনুযায়ী এটা সিট শেয়ারিং হবে। তো বর্তমানে কেরালার মধ্যে এলডিএফ এবং ইউডিএফ তারা মানে একের বিরুদ্ধে অপর লড়াই করছে। তো সেই জায়গায় আর হয়তো ওনার ফ্যাক্টটা একটু আমার একটু ওনাকে কারেকশন করতে হবে। ওইখানে আমাদের সিপিআই এর, আমি তো ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য পরিষদ সদস্য, সিপিআই এর আমাদের যিনি ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার কমরেড এনি রাজা, উনি ওয়ানের থেকে লড়াই করছেন। তো উনি যে লড়াই করছেন, তো সেটা কি হলো যে কেরালার পরিস্থিতি অনুযায়ী সেই লড়াইটুকু হচ্ছে। এবং ত্রিপুরাতে উনি যেটা বললেন, ত্রিপুরাতে প্রিয়াঙ্কা গান্ধী এসে বলেছেন ত্রিপুরা যে বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতিকে লক্ষ্য করে বাম কংগ্রেস এবং বিভিন্ন দল, বাম কংগ্রেস এবং টিপিপি একজোট হয়েছে। এবং আমরা বলেছি যে আমরা
একজোট ভাবে আমরা আশিস শাহকে আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী আমরা ঘোষণা করেছি। সেই জোটকে কেন্দ্র করে প্রিয়াঙ্কা গান্ধী এসেছেন, উনি প্রচার করেছেন। ওকে, আমি আসবো আপনার কাছে আরেকবার। রাধাচরণ বাবু, মণিবাবু, রাধাচরণ বাবু বলছিলেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং পাশাপাশি উনি বলছেন মানুষ ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদেরই ভোট দিচ্ছে। আবার একটা জায়গায় উনি বলেছেন যাকে খুশি তাকে দেবে, সঙ্গে উনি বলছেন শান্তিপূর্ণভাবে ভোট হবে উনি বলছিলেন। রাধাচরণ বাবু বক্তব্যটা ঠিকই আছে। আমি যা খবর পেয়েছি সিমনাতেও ভালো ভোট হচ্ছে, সিমনাতেও কোনো সমস্যা হয়নি। আমি খুব কাছাকাছি থেকে চলে এসেছি, আমি ওই জায়গাটাতে যাইনি, কিন্তু আমি আমার চোখে যে যদি ওয়েস্টের এসপির কথাটা লেজটা যদি ধরি, হ্যাঁ মারামারি হয়নি কোনো জায়গায়, কারণ মাথাভাটি যে আমাদের সংঘর্ষ টংঘর্ষ হয়নি আমার চোখে অন্তত পড়েনি, কিন্তু ভোট না দিতে দেওয়ার ঘটনা আছে আমার ক্ষেত্রেই হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে মানে যারা বলছেন এটাই তো স্বাভাবিকতা, যে স্বাভাবিকভাবে মানুষ ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন, এটাই তো হওয়ার কথা। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে কথাই বলছেন। আমি ওনার কোটেশন দিই, আজকেও ভোট দিয়ে উনি যখন বেরোলেন তখন উনি সেই কথাই বলেছেন যে সবাই স্বাভাবিকভাবেই ভোট দিক, যাকে খুশি তাকে দিক। কিন্তু আমার বেসিক একটা প্রশ্ন আছে, আপনারা সংবাদ জগতের সঙ্গে যুক্ত, আমিও এই নির্বাচনের সঙ্গে যুক্ত 78 থেকে খবরাখবর রাখছি। একটা বিষয় খুব অবাক লাগে না, ধরুন না মানে আমি আর আপনার ভেতরে ক্রিকেট খেলা হচ্ছে আর দুজনের প্রতিদ্বন্দ্বী ফাইনাল খেলার আম্পায়ারটা আমি ঠিক করবো, কেমন লাগে ঘটনাটা? আপনি হাসবেন অথবা হাসবেন না। এখানে প্রতিদ্বন্দ্বীরা যারা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ইলেকশন কমিশন ঠিক করছেন কারা ইলেকশন কমিশনে বসবেন। এটা কেন, কি হবে? তারপরে বৃহত্তম গণতন্ত্র। ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক হিসেবে, মানুষ হিসেবে, যেভাবে আপনি আমাকে রিকগনাইজ করুন না কেন, আমি এই ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে একেবারে রেডিকুলাস বলে মনে করি, একটা হাস্যকর বিষয় বলে মনে করি। কারণ আপনি বুঝুন, আমি ক্রিকেট খেলতে নামছি, আপনি আমার বিরুদ্ধে, আমার সঙ্গে 2 আম্পায়ার রয়ে গেলেন, দুজন আমার পক্ষে। তো এই যে বিষয়টা, এই যে মানে বৃহত্তম গণতান্ত্রিক দেশের ভেতরে বিকল্প কি আর কোনো পথ ছিল না? বিকল্প আর কোনো পথই নেই, যে না এছাড়া আর কোনো বিকল্প পথ নেই। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখতে হবে, কেন রাখা গেল না? কি সমস্যাটা ব্যাখ্যা করুক। এটা একটা ঘটনা। আর লাস্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভিভিপ্যাট নিয়ে এই যে গন্ডগোলটা, আরে ভিভিপ্যাটের যে গন্ডগোলটা নিল, মনে রাখতে হবে কেন এই নির্বাচনটা কিভাবে কন্টিনিউ করছেন আমি জানি না। এই ভিভিপ্যাটের নিয়ে সুপ্রিম কোর্টে মামলা এখনো পেন্ডিং এই মুহূর্তে। ইভিএম নিয়ে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং। ভিভিপ্যাটের নিয়ে রায়দান স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্ট গতকাল পর্যন্ত। আজকেই যে প্রমাণটা এসে গেল আমাদের কাকরাবনে যে ভিভিপ্যাট পাল্টাতে হচ্ছে, আজকে রামনগর 7 রামনগর কেন্দ্রে ইভিএম এর গন্ডগোল, ইয়েতে জয়পুর কেন্দ্রে, এই যে বিষয়গুলি কেন হবে? ইভিএম বিকল হওয়ার ঘটনা আগেও ছিল, এখনো রয়েছে। কিন্তু আমি আসবো, কিন্তু আপনি আসবে এই মুহূর্তে একটা ব্রেকিং খবর। আমরা ভোটের হার 3টে অবধি ভোটের হার কি রয়েছে তা নিয়ে আমাদের প্রতিনিধি সুপ্রীতি রয়েছে আমার সাথে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি আমাকে? সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছি। সুপ্রীতি, ভোটের হার নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত যে পরিসংখ্যান এবং আমরা ঘুরতে ঘুরতে যে ছবি দেখছি, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এবারের যে ভোট দেখো ভীষণ তাড়াতাড়ি এগোচ্ছে। হয়তো তার জন্য ওয়েদার একটা বিরাট বড় অংশে ডিপেন্ড করছে, যার জন্য মানুষ কিন্তু খুব ভোর থেকে এসে লাইনে দাঁড়িয়ে এক প্রকার ভোটটাকে তাড়াতাড়ি সেরে নেওয়ার জন্য দাঁড়িয়েছেন। এখনো পর্যন্ত তুমি জিজ্ঞাসা করছিলে যে পরিসংখ্যান কি বলছি, সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে ভোট করেছে পশ্চিম লোকসভা আসনে এখনো পর্যন্ত 64.84%। অন্যদিকে তোমার গোটা রাজ্যের বিশেষ করে পশ্চিম আসনের যে পরিসংখ্যান এখনো অব্দি উঠে আসছে তাতে কিন্তু তোমার সিপাহীজলা, অন্যদিকে তোমার গোমতী এবং দক্ষিণের বেশ কিছু অংশে একইভাবে ভোট করেছে এখনো পর্যন্ত প্রায় 73% পর্যন্ত। তার সঙ্গে রামনগরের উপনির্বাচন রয়েছে, রামনগর উপনির্বাচনে এখনো পর্যন্ত ভোট করেছে বিকেল 3টে পর্যন্ত 56.68%। এই মুহূর্তে ডিপেন্ডে আমি দাঁড়িয়ে রয়েছি রাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে রামনগরের বেশ কয়েকটি পোলিং স্টেশন রয়েছে। 7-এর পরে বিশেষ করে 27, 28, 29, 30 এই যে পোলিং স্টেশন গুলো রয়েছে, সেখানে এসে আমরা যে ছবি দেখছি তাতে কিন্তু প্রায় যে ভোটের আমরা দীর্ঘ লাইন দেখি, সেই লাইন কিন্তু একেবারেই নেই। শুধু রাজনগর উচ্চতর বিদ্যালয় নয়, অন্যান্য যে পোলিং স্টেশন গুলোতে এতক্ষণ ধরে আমরা ঘুরছি সব জায়গাতেই কিন্তু মানুষ খুব সীমিত দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে একটা বিষয় আজকের দিনে ঘুরে
আমরা যেটা পরিলক্ষিত করেছি তা হচ্ছে নতুন ভোটারের উপস্থিতি। এতটি রেকর্ড সংখ্যক মহিলা ভোটারের কিন্তু উপস্থিতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। সুপ্রীতি, আমরা আসবো তোমার কাছে। এই মুহূর্তে অঙ্কিতা অপেক্ষা করছে আমাদের সঙ্গে। তোমার আপডেট নিয়ে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তের আপডেটের জন্য তোমার কাছে আমরা আবার ফিরে যাব আরো বিস্তারিত আপডেটের জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, অঙ্কিতা রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা গ্রাউন্ড জিরো থেকে। অঙ্কিতার কাছে কি রিপোর্ট আছে তা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু সুপ্রীতি যে রিপোর্ট দিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে এই মুহূর্তে 68.11%, 68.11% ভোট পড়েছে, এবং রামনগর উপনির্বাচনে, রামনগর কেন্দ্রীয় উপনির্বাচনে 56.64% ভোট পড়েছে এখন অবধি। আমাদের প্রতিনিধি অঙ্কিতার কাছে কি রিপোর্ট রয়েছে চলুন একবার দেখে নিই। প্রচুর ভোট কেন্দ্র রয়েছে, এখানে প্রচুর সংখ্যক আধা সামরিক বাহিনী রয়েছে। আমরা একটু কথা বলবো, কেমন চলছে? আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে কিন্তু অনেক আমলারা, রাজ্যের আমলারা ভোট দিলেন। সেখানে মুখ্য সচিব সহ অনেক আমলারা ভোট দিয়েছেন। পুনিত আগরওয়াল সহ, সিইও পুনিত আগরওয়াল সহ অনেক আমলারা সস্ত্রীক সেখানে ভোট দিয়েছেন, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে সেখানে কিন্তু রাজ্যের সিইও সহ বিভিন্ন আমলারা, রাজ্য সরকারের বিভিন্ন আমলারা ভোট দিয়েছেন, ভোট প্রদান করেছেন। মুখ্য সচিব সহ বিভিন্ন আমলারা ভোট দিয়েছেন, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। চলুন মুখ্য সচিব কি বলছে একবার শুনে নিই আমরা। आपको मालूम है कि चुनावी जो महोत्सव है उसमें सभी लोग शांतिपूर्ण हिस्सा ले रहे हैं, और मुझे पूरा विश्वास है कि जहाँ भी मतदान हो रहा है बहुत ही शांतिपूर्ण तरीके से, बहुत ही उत्सव के माहौल में संपन्न होगा। बहुत बहुत सर, ऑपोजिशन का एक कंप्लेन है कि हर जगह पर मतदान नहीं हो रहा है, जाने नहीं दे रहा है, वोटर्स को रास्ते पर ही रोक दे जा रहा है, तो उसके बारे में क्या बोलें? पोलिंग एजेंट को भी निकाल दे रहा है। नहीं, जिनको भी मतदान की प्रक्रिया से कोई भी शिकायत है उनसे मेरा यही सादर अनुरोध होगा कि चुनाव के लिए लगाए हुए अधिकारीगण हैं या मुख्य निर्वाचन पदाधिकारी हैं, उन्हें रिपोर्ट करें। निश्चित रूप से मुझे पूरा विश्वास है कि जो सीईओ साहब हैं, जो भी रिपोर्ट आएगा उसके बारे में उसे संज्ञान में लेकर के जो उचित कार्रवाई है करेंगे। लॉ एंड ऑर्डर सिचुएशन अभी कैसे है? अभी तक तो मुझे किसी भी अप्रिय घटना की सूचना नहीं मिली है, और जहाँ तक मैंने भी शहर में भ्रमण किया है, सभी कुछ शांतिपूर्ण तरीके से चल रहा है। ওকে, এই মুহূর্তে যখন মুখ্য সচিব বললেন যে ল অ্যান্ড অর্ডার ঠিক রয়েছে, ল অ্যান্ড অর্ডার ঠিক রয়েছে, এই মুহূর্তে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার কোনো রিপোর্ট নেই। আর এছাড়া মুখ্য সচিব বললেন যে কোনো ধরনের নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অসন্তোষ থাকলে, অভিযোগ থাকলে তা ইলেকশন কমিশনে রিপোর্ট করার জন্য, এবং যথা নিয়ম মেনেই কিন্তু সেই অভিযোগ শোনা হবে এবং পাশাপাশি তার এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হবে। আমরা আরো খবরের কাছে খবরে যাব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে মণিময়দা রয়েছেন। মণিময়দা, মুখ্য সচিব বলছিলেন এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার আন্ডার কন্ট্রোল, তেমন কোনো ঘটনার কোনো ইয়ে নেই, যেটা আপনি কিছু হ্যাঁ, আমিও যে যতটুকু ঘুরতে পেরেছি, আমার আমি যতটুকু জায়গায় গেলাম দেখলাম, তাতে আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিব তার নিজের জায়গাতে ঠিকই আছেন। আচ্ছা, ঠিকই আছেন। তবে নির্বাচনে কোনো জায়গায় ধান্দালি হচ্ছে বা ঝামেলা হচ্ছে, এটা তো মুখ্য সচিবের থাকার বিষয়। উনি ল অ্যান্ড অর্ডারটা দেখবেন, যেহেতু উনি আইন শৃঙ্খলার ক্ষেত্রেও উনি চিফ সেক্রেটারি হিসেবে, উনি হোম সেক্রেটারিও বটে, ফলে এই জায়গাটাতে আবার ক্যাবিনেট সেক্রেটারিও বটে, ফলে ওনার একটা দায়িত্ব রেখে দেয়।
এই জায়গা থেকে উনি ঠিকই বলেছেন, এবং আমার চোখে এখনো এই যে মারামারি হয়েছে, গুলিগোলা চলছে, ঘটনাটা এরকম হয়নি। আমি 98-এর কিন্তু নিজে প্রত্যক্ষদর্শী কতগুলি ঘটনা। 98-এর বিধানসভা নির্বাচনের আগে আমি কিছুক্ষণ আগে ল্যান্ড মাইন ব্লাস্ট করে গেছে এমন জায়গাতেও আমি গিয়ে পৌঁছেছিলাম। ঘটনাটা আমার অভিজ্ঞতা একটু ছোটখাটো হলেও আছে। ফলে এই পর্যন্ত যদি সোফার ল অ্যান্ড অর্ডার ইজ কনসার্ন, ইট ইজ কারেক্ট, মানে হি ইজ পার্শিয়ালি কারেক্ট। ওকে, কিন্তু যে জিনিসটার অভিযোগ বারবার বিরোধীরা করছে, শুভদীপ বাবুরা করছেন যে বিষয়গুলো, যে পোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হচ্ছে, ভোটারদের ভোট কেন্দ্র অবধি যেতে দেওয়া হচ্ছে না, জ্যাম করা হচ্ছে, সেগুলো কিন্তু ইলেকশন কমিশন এই মুহূর্তে পশ্চিম ত্রিপুরা আসনে যেগুলো বলছেন, আপনি যেটা বললেন যে আপনি অভিযোগ করলেন যে আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, এই ইনস্ট্যান্ট সিইও, চলুন আমরা একটু শুনে নিই এই ফাঁকে সিইও পুনিত আগরওয়াল কি বক্তব্য রেখেছেন ভোট দেওয়ার পর, উনি কি বলেছেন, চলুন আমরা একটু শুনে নিই। नहीं, अभी तक नहीं। आप देखिए, अगर एवरी आवर करीब 17% आ रहा है। अभी 6 घंटे हुए, सुबह 7 बजे से लेकर 1 बजे तक। तो अभी 5 बजे तक तो शेड्यूल टाइम है, उस समय भी 5 बजे जितने लोग लाइन में होंगे वो भी वोट दे सकते हैं। तो अगर हम उसी गति से चलेंगे तो करीब 83% जो लास्ट है तो क्रॉस हो जाएगा। तो हमारी आशा है कि वो हम लोग करेंगे क्रॉस। और सिक्योरिटी फोर्सेज को लेके जो है, सिक्योरिटी फोर्सेज आप देखेंगे सभी जगह, सभी पोलिंग स्टेशन में सेंट्रल पैरामिलिट्री फोर्सेज हैं, स्टेट पुलिस उनको सपोर्ट दे रही है। और जिन जिन एरियाज को लेके कहीं अगर कंसर्न है तो उन वल्नरेबल एरियाज में क्लस्टर अप्रोच के थ्रू आपके पुलिस सेक्टर ऑफिसर्स वो गश्त कर रहे हैं, सीएपी की टीम्स भी गश्त कर रही है। उनको भी बोला गया है कि वो गश्त करते समय जो लोकल पब्लिक है उनसे ही बात करें। इवन पॉलिटिकल कैंडिडेट्स के जो रिप्रेजेंटेटिव्स हैं उनको भी अगर कोई कंसर्न है उनसे भी सीधे बात करके उसको दूर करें। থ্যাংক ইউ। একটা ঘটনা উঠে আসছে যে তুলসীপুর স্কুলে যখন মুখ্যমন্ত্রী গেছিলেন তখন নাকি সকল কর্মীরা। ওকে, আমরা শুনলাম সিইও কি বলছিলেন। এই মুহূর্তে যেটা জানতে চাইছিলাম মনিবাবু আপনার কাছে, যে এই মুহূর্তে যে বিরোধীদের যে একটা অভিযোগ যে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এটা নতুন কোনো বিষয় যদি হয়ে থাকে? ওকে, এখন কথা হচ্ছে যদি বলেন যে এরকম যে 1989 এর লোকসভা নির্বাচন সন্তোষ মন্ডল জিতলেন, আজ পর্যন্ত রেজাল্টটা কি বেরোলো? কত ভোটে উনি জিতেছিলেন আছে কারোর কাছে? ইলেকশন কমিশনের সঙ্গে দেখাতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে যে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, নর্থ ইস্ট কিভাবে আলাদা, কেন আলাদা এই ভোটের সময় এইসব জিনিস? না, সেই প্রসঙ্গে নর্থ ইস্ট সম্পর্কে অনেক কিছু কথা বলছে। পূর্ব নাগাল্যান্ডে ভোট বয়কট, টোটাল পূর্ব নাগাল্যান্ডে কোনো ভোট হচ্ছে না। ভারত সরকার কি বলবে এটা নিয়ে? ঘটনাটা তো এগুলি দেখতে হবে। পূর্ব নাগাল্যান্ডে ঘোষণা দিয়ে বলে দিয়েছে ভোট হচ্ছে না, এখানে কোনো ভোট হচ্ছে না। এটা তো নর্থ ইস্টের ক্ষেত্রে ঘটনা। এখন হয় কি জানেন তো, খুব দুর্ভাগ্যজনক হলো ঘটনাটা সত্যি। ভোটের আগে আমরা উত্তর পূর্বাঞ্চলে যারা আগে তারা সাংঘাতিক গর্ববোধ করি যে এই পূর্বকে দেখো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শুনি। এরপরে যে কে সেই আমাদের নিয়ে সেই একই রকম বঞ্চনা চলবে। পাহারা যাবেন, মে জুন মাস থেকে জল পাওয়া যাবে না, তারা মাটি ঘুরে জল নেবে, সেই বছরের পর বছর চলছে। ঠিক ভোটের আগে দেখবেন কেউ এসে বড় গাল বড়, পূর্বকে দেখতে হবে, পশ্চিমকে দেখতে হবে না, তার থেকে অনেক বেশি উত্তর পূর্বাঞ্চলকে দেখতে হবে ইত্যাদি গাল ভরা কথাটা। তো কেন এগুলি ভোটের জন্য? সেই জন্য আমি বলি কি প্রতি মাসে করে একটা করে ভোট হোক। আমি ধরুন ভোট দিতে পারবো না, কিন্তু কথা হচ্ছে যে প্রতি মাসে ভোট হলে কি উত্তর পূর্বাঞ্চলের মানুষরা না এই কথাগুলি শুনে খুব আনন্দ উপভোগ করি। এবং ওই যে আমি আনন্দ করব আর আপনি জল খাবেন মাটি থেকে নিচে। চিফ ইলেকট্রাল অফিসার এই মুহূর্তে কিছুক্ষণ আগে বলছিলেন যে 5টা অবধি যারা এসে ভোটের লাইনে দাঁড়াবেন ওনাদের ভোট দিতে সুযোগ করে দেওয়া হবে। বিভিন্ন জায়গায় যে ইভিএম বিকল হয়েছে, ইভিএম নিশ্চয়ই ইভিএম হোক বা ভিভিপ্যাটের সমস্যা হোক সেগুলো নিশ্চয়ই রিপ্লেস করা হবে। পুলিশ সাহেব খুব ভালো অফিসার, জানেন তো, পুলিশ সাহেব ভীষণ ভালো অফিসার। ওনার কথাবার্তা একদম স্পষ্ট। আমি ইন্ডাস্ট্রিতে উনি যখন সেক্রেটারি ছিলেন তখন থেকে আমি মোটামুটি ওনার খবর রাখি, বা উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না, আমি ওনাকে চিনি। খুব ভালো অফিসার। আর চিফ ইলেকশন অফিসার হিসেবে উনি যে কথাগুলি বলছেন সেগুলি স্টিউটরি কথা। এগুলি আপনি যদি বসেন আপনাকেও বলতে হবে সেগুলি। তো এখন কথা হচ্ছে যে উনি আসলে সমস্ত জায়গায় আমাদের আমরা কেন বলছি কি জানেন তো, খুব কাছ থেকে ইলেকশন করার পরিপ্রেক্ষিতে টিএন সেশনের মতো মানুষকে তো আমরা দেখেছি। নির্বাচন কমিশনের যে একটা ভূমিকা থাকে, নির্বাচন কমিশনের যে একটা পাওয়ার, এটা যে ইমপ্লিমেন্ট
করার যে তাদের দক্ষতা, এই দক্ষতাটা যে তাদের দেখাতে হয় সেটা অনেকেই ভুলে যান। আমি প্যারিস শাস্ত্রীও দেখেছি, সাকদেরকেও দেখলাম, 78 থেকে করছি তো, ফলে এগুলি সব হিসাব টিসাব মোটামুটি আমাদের কাছে আছে। কিন্তু টিএন সেশন ছিলেন ডিফারেন্ট টাইপের ম্যান ওয়াজ। ওই কিন্তু ওই যে আবার যখন ভোটে দাঁড়ালেন হেরে গেল, ফলে বিষয়টা আবার অন্যরকম। সুতরাং সাধারণ যে কোনো সিইউ বলেন বা সিএম বলেন, ইএম বলে উনি আবার হয়ে যাবেন পলিটিক্যাল লোক, তাদের বক্তব্য, সিইওর বক্তব্য এবং সাধারণ মানুষের বক্তব্যের ভিতরে গালফ অফ ডিফারেন্স পাবেন। আসল বাস্তবতাটা জায়গায় কেউ পৌঁছতে পারবে না। ওই পৌঁছতে গেলে রাস্তায় দাঁড়িয়ে করতে হবে। আপনি আমাকে বলুন তো, এবার তো নতুন সাংবাদিকদের আলাদা করে ভোটের ব্যবস্থা করতে হলো কেন? কেন করতে হলো? তাদের কাজের চাপটা হঠাৎ করে চলে এলো। এখন তো আরো অনেক সুবিধা হয়ে গেল। আমি এটার বিরোধিতা করছি না যে নির্বাচন কমিশন ওদের আলাদা ভোটের ব্যবস্থা করে দিল কেন। যদি প্রশ্ন তুলি যে ওদের নিজস্ব বুথ কেন্দ্রের কি চেহারা, সেটাকে গার্ড করে দেওয়ার জন্য একটা বুথ কেন্দ্রে নিয়ে যাওয়া হলো, যদি এই কথা বলা হয়, কি বলবেন আপনি? ফলে আমরা কোনোদিন এই বিষয়টাকে অতটা গুরুত্ব দেই না। এবং ভালো লেগেছে সার্টিফিকেট ইলেকশন কমিশন দিয়ে দিল যে আমরা বিশেষ কাজ করি, এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে এই বিশেষ কাজ যে সাংবাদিকরা করি সেটা ধরতে ধরতে 76 বছর চলে গেল। সাংবাদিকদের এই সুবিধা করে দেওয়া হয়েছে এবার। সুদীপ বাবু, এই যে এবারের নির্বাচনে আমরা একদিকে যেটা বলছিলাম যে শুরু থেকে আমরা যেটা শুনছি, শাসক শিবির বারবার বলছে, শাসক শিবির বিভিন্ন মন্ত্রীরা, নেতৃত্বরা বলছেন যে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। পাশাপাশি ওনারা বলছেন যে অনেকেই বলছেন যে একতরফা ভোট হচ্ছে, মানুষ একতরফা ভোট দিচ্ছে শুধু। এবং অন্যদিকে বিরোধীরা বারবার বলছে যে সেখানে বুথ ক্যাপচার হচ্ছে বা বুথ থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। এবং বিকেল 5টা অবধি ভোট চলবে, বিকেল 5টা অবধি যারা ভোটের লাইনে এসে দাঁড়াবেন ওনারা ভোট দিতে পারবেন। কি মনে হচ্ছে কত পার্সেন্টেজ ভোট পড়তে পারে এবার লোকসভা নির্বাচনে? এবং সেখানে এই যে অপ্রীতিকর ঘটনাগুলো হচ্ছে সবকিছুকে ছেড়ে, সবকিছুকে বাদ দিয়ে গণতন্ত্র কতটা জয়ী হবে? দেখুন, আপনি যেটা বললেন না যে কত পার্সেন্ট ভোট হতে পারে, আপনি এটা ত্রিপুরার মানে সিংহভাগ মানুষ এটাই মানবেন যে সবার মধ্যে একটা আতঙ্ক, যে আতঙ্কটা সবসময় কাজ করে গেছে, যেটা হলো যে আমরা ভোট দিতে এবার যাব না। অনেকের মনে এই প্রশ্নটাই এসেছে। হ্যাঁ, ভোট দিতে গেলে আক্রান্ত হব, ভোট দিতে গেলে আমাদের বাধা দান দেওয়া হবে, তাই আমরা ভোট দিতে যাব না। এমন একটা পরিস্থিতি ত্রিপুরা মানুষের মধ্যে চলে এসেছে ইতিমধ্যে, এবং এটা একটা ভারতের গণতন্ত্রের জন্য একটা খুব মানে বিশ্রী পর্যায়ে চলে যাবে আগামী দিনে যদি এই মানসিকতা মানুষের মধ্যে চলে। কারণ বর্তমানে যে ইলেকশনের যে অবস্থা এবং যে সন্ত্রাস বলুন বা মানুষকে ভোট দিতে দেওয়ার বাধা বলুন বা ভোট লুট বলুন, এগুলোর কারণে মানুষের মধ্যে এই চিন্তাধারাটা আসছে। আর আপনি যেটা বলছিলেন, আমার মনে হচ্ছে যে 2019-এ যে পার্সেন্টেজ অফ ভোট আমরা দেখতে পেরেছি তার থেকে অনেক কম এবার হবে। ওকে, আপনি বলছেন কম হবে। 82.40% ভোট পড়েছিল দর্শক বন্ধুরা 2019 লোকসভা নির্বাচনে। সেখানে ন্যাশনাল স্তরে, জাতীয় স্তরে ভোট পড়েছিল অ্যাভারেজ 67.40, 67.40%। অথচ ত্রিপুরা রাজ্যে কিন্তু বিকেল 3টে অবধি রেকর্ড 68 ভোট পড়ে গেছে, 68.11% ভোট পড়ে গেছে এবার 2024-এ। যেটা বলছিলাম 2019-এ ন্যাশনাল অ্যাভারেজ, জাতীয় অ্যাভারেজ ছিল 67.40, আর ত্রিপুরা রাজ্যে এবার বিকেল 3টে অবধি ভোট পড়ে গেছে 68.11। বিকেল 5টা অবধি যারা ভোটের লাইনে দাঁড়াবেন তাদের অবশ্যই ভোট গ্রহণ করা হবে। বিকেল 5টায় আরো একবার নির্বাচন কমিশন দপ্তর থেকে রিপোর্ট দেওয়া হবে যে কত পার্সেন্ট ভোট পড়েছে, এবং তারপর ভোট শেষ হওয়ার পর একটা ফাইনাল রেজাল্ট আমরা পাবো। বলুন। আর যে আপনি যে আক্রমণ বলছেন বা যে বাধা বলছেন বা ইভিএম বিকলের কথা বলছেন, আমার কাছে যে তথ্য আছে যে আশিস বাবু তো কিছু তথ্য তুলে ধরেছেন, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের মারা হচ্ছে, ওদেরকে বের করে দেওয়া হয়েছে, এবং পশ্চিম আসনের আমাদের যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে প্রার্থী উনি তো অনেক কমপ্লেনই ইলেকশন কমিশনের কাছে গেছেন, এবং ইলেকশন কমিশনের ভূমিকা আমরা কি দেখেছি
যে উনি যাচ্ছেন গিয়ে বলছেন এমন কোনো ঘটনা হয়নি। যেখানে যারা ভুক্তভোগী বা যাদের উপরে এই ঘটনাগুলো হয়েছে তারা তো স্পষ্ট ক্যামেরার সামনে এসে বলছেন, মিডিয়াদের সামনে এসে বলছেন যে এই ঘটনাগুলো হচ্ছে আমাদের। তাহলে তাদের কথার ভিত্তিতে কিরকম অ্যাকশন নিচ্ছেন নির্বাচন কমিশন, এমন কোনো অ্যাকশন তো আমরা দেখতে পাচ্ছি না। যেমন মনিরাম বাবু উনি নিজেই বললেন যে উনাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। আপনি তো একটা জলজ্যান্ত উদাহরণ আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে উনাকে ভোট দেওয়া হচ্ছে না। আর ইভিএম বিকলের কথা আপনি বলছেন, নির্বাচন কমিশন যখন বরাবর রাজনৈতিক দলের সাথে যখন সভা করেন তারা নিশ্চিত করেন যে আমরা দ্রুত সেই বিকল সারানোর চেষ্টা করব বা তা পরিবর্তন করার চেষ্টা করব, তার বরাবরই ওরা চেষ্টা করে। কিন্তু আমরা যেটা দেখছি যে 2 ঘন্টা হয়ে গেল কাকরাবনের মতন, মানে কাকরাবনে ইভিএম ঠিক করা হলো না বা পাল্টানো হলো না। ওকে, চলুন আমরা দেখে নিই আমাদের প্রতিনিধি, আমাদের চিত্র সাংবাদিক জাকির হোসেন কথা বলেছিলেন রিটার্নিং অফিসারের সাথে, সেখান থেকে কি চিত্র উঠে আসে চলুন। জাকির হোসেন কথা বলেছেন, আমাদের প্রতিনিধি চিত্র সাংবাদিক জাকির হোসেন কোথায় রয়েছেন এই মুহূর্তে, নির্বাচনের কোন প্রান্তে রয়েছেন, আগরতলা শহরের কোন প্রান্তে রয়েছেন এবং কি জানাচ্ছেন, কি খবর তুলে ধরছেন আমাদের সামনে, চলুন একবার দেখেন। সকাল থেকে শুরু হয়ে গেছে ভোট প্রক্রিয়া। একদিকে লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া, অন্যদিকে সাতরামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট প্রক্রিয়া। দিন যতটা গড়িয়ে আসছে ঠিক একের পর এক অভিযোগ জমা পড়ছে নির্বাচন আধিকারিকের কাছে। কিছুক্ষণ আগেই অভিযোগ জানিয়ে গেছেন ইন্ডিয়া জোট 2 প্রার্থী এসে, এবং তাদের সঙ্গে সিপিএম দলের নেতৃত্বরা রয়েছিলেন, তারা এসে অভিযোগ করে গেছেন নির্বাচন আধিকারিকের কাছে। তাদের অভিযোগটা যেটা ছিল যে ভোট প্রহসনে পরিণত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদের পোলিং এজেন্টগুলিকে বের করে দেওয়া হচ্ছে এবং কিছু কিছু ভোটারদেরকে বাড়ি থেকে আসতে দেওয়া হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে তারা। এমনটাই নানান অভিযোগ নিয়ে ভোট সঠিকভাবে হচ্ছে না, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সঠিকভাবে নেই, নানান অভিযোগ নিয়ে নির্বাচন আধিকারিক সহ এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক যিনি আরও রয়েছেন ওনার কাছেও কিন্তু অভিযোগ জানিয়ে গেছেন। এবং অন্যদিকে শাসক দলের যে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, উনিও এসেছিলেন নির্বাচন আধিকারিকের কাছে, লিখিত একটা অভিযোগ দায় করেন যে শাসক দল থেকে যে আনা অভিযোগ রয়েছেন সম্পূর্ণ মিথ্যে এবং তাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই। যদি প্রমাণ থাকতো তাহলে স্পেসিফিকলি অভিযোগটা করতো এবং সঠিক তথ্য দিয়ে অভিযোগ করতো, কেননা তাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই বলেই তারা একটা ভোটটাকে একটা ভোটের যেই পরিবেশটাকে অশান্তি করার জন্য একটা বিভ্রান্তমূলক সাজানো গল্প নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে অভিযোগ করছেন। সেই বিষয়ে যাতে খতিয়ে দেখেন এবং কঠোর পদক্ষেপ নেন নির্বাচন আধিকারিক, সেই বিষয়ে কিন্তু শাসক দলের যেমন বিজেপি দল থেকে সে এমনটাই কিন্তু অভিযোগ জানিয়ে গেছেন ইলেকশন কমিশনের কাছে, নির্বাচন আধিকারিকের কাছে। এখন দেখার বিষয়, বিকাল গড়িয়ে আসছে, সারাদিন দিন শেষে সে কেমনটা ভূমিকা নেয় নির্বাচন দপ্তর, সেটাই কিন্তু দেখার বিষয়। সমস্ত আপডেট খবর আপনাদেরকে আমরা সময় মতো তুলে ধরবো। আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি চিত্র সাংবাদিক জাকির হোসেন নির্বাচন দপ্তরের সামনে থেকে, সেখান থেকে আপনাদের জানালেন কি হয়েছে। দেখুন এই মুহূর্তে চিত্র দেখুন, ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বরা সেখানে কথা বলেছিলেন, ডিএম তথা পশ্চিম ত্রিপুরার রিটার্নিং অফিসার ওনার সাথে, এবং অভিযোগ জমা করেছেন এবং ওনারা লিখিত অভিযোগ দিয়েছেন। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, পাশাপাশি ভোটারদের ভোটদানে বাধাপ্রাপ্ত হচ্ছেন, সেই অভিযোগ করেছেন। এই মুহূর্তে বামফ্রন্ট নেতা পবিত্র কর, বামফ্রন্ট নেতৃত্ব পবিত্র কর কি বলছেন চলুন আমরা একটু শুনে নিই। দেখেছেন কিছু নেই, বলছে সিকিউরিটি নেই, সিকিউরিটি দেওয়া যেত, আগে জানতো না, কিন্তু উনিই তো বলেছেন 3 টায়ার সিকিউরিটি থাকবে, সাফিসিয়েন্ট ফোর্স নাই, তাহলে আজকে এমনি কি জানে, অর্থাৎ প্ল্যান করে যাতে ভোট না হয়। নির্বাচন কি বলছিলেন? বক্সনগর, মধ্যপুর, খয়েরপুর, ওইদিকে মোহনপুর, ওয়েবকাস্টিং এর যে ইয়েটা আছে লাইনটা কেটে দিয়ে এখন ভেতরে চলবে আর কি। আপনারা শুনলেন পবিত্র কর কি বলছিলেন, বাম নেতৃত্ব পবিত্র কর কি বলেছেন, কি অভিযোগ করেছেন, সঙ্গে ওনার আশিস সাহা ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী। এই মুহূর্তে চলুন একবার আমরা শুনে নিই বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য দেখা করেছেন
আরোর সাথে, এবং উনি কি বক্তব্য রেখেছেন? প্রথাগত ভোটিং মেশিন নিয়ে সমস্যা ছিল, সে আলাদা ব্যাপার, কিন্তু মানুষের একটা স্বতঃস্ফূর্ততা ছিল ভোটদানের ক্ষেত্রে। এবং আমরাও যখন আমরা প্রচারে ছিলাম, আমরা আবেদন রেখেছি মানুষের কাছে যাতে ভোটাররা বেশি সংখ্যায় গিয়ে তাদের মতদান করে, এবং আমাদের মনে হচ্ছিল মানুষ আমাদের বক্তব্য শুনেছেন এবং মানুষ আমাদের কথা গ্রহণ করেছেন। কিন্তু বিরোধী দলের যেসব প্রার্থীরা আছেন, একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও চলছে, আর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আছে, পরিকল্পিতভাবে কয়েকটা জায়গায় গিয়ে তারা এই কথা বলছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অসত্য কথাগুলি বলা, এবং বিভিন্ন কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে, কোথাও কোনো তথ্য প্রমাণ নেই। এবং এখানে যে কংগ্রেসের আশিস শাহ, তিনি যেই জায়গায় গিয়ে কথা বলছেন, এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা, মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন, এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলি করে। নিম্ন স্তরের রাজনীতি, কারণ তারা দিতে পারছেন না, সে দায়িত্ব তো আমরা নিতে পারি। এবং নির্বাচন কমিশনকে জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত, পুলিশকে জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত। আমরা পুলিশের কাছেও খবর নিয়েছি কি বিষয়, কোথাও তাদের কাছে স্পেসিফিক কমপ্লেন নেই কাকে বের করে দেওয়া হয়েছে, কার বাড়িতে তালা দেওয়া হয়েছে, এই সমস্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগটা তারা করছেন না। আর শুধু শুধু এইভাবে মানুষ ভোট দিতে যাচ্ছেন। এখন এইভাবে উত্তেজনা সরানোর যে চেষ্টা, প্রভোগ করার একটা প্রভোকেশন আছে সেখানে, এইগুলি তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের যে অধিকার তা খর্ব করার একটা পরিকল্পনা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি, এবং এর বিরুদ্ধে একটা কমপ্লেন করতে হয়। আমরা বিষয়টা পার্টিতে আলোচনা করেছি এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিঙ্ক সহ দিয়েছি। আমরা যে অভিযোগগুলি করেছি তার সত্যতা এবং তার গুরুত্ব কতটুকু তা আমরা বুঝিয়ে দিয়ে আমাদের লিখিতভাবে আমরা কমপ্লেন করেছি, এবং সিইও আমাদের সঙ্গে কথা বলেছেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত। আপনারা শুনলেন বিজেপি মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য কি বলছেন। নির্বাচন কমিশনে ওনারা লিখিত অভিযোগ করেছেন এবং বিরোধী দলের নেতৃত্বরা প্রভোগ করার চেষ্টা করছে বলে উনি অভিব্যক্তি প্রকাশ করেছেন। কি বলবেন? দেখুন, এটা সুন্দর একটা নাটক আজকে নির্বাচনের বিকেল বেলায় মানুষ দেখেছে। এটা একদম চোখে দেখার জন্য বা দেখার জন্য সুন্দর জিনিসটা, কিন্তু বাস্তবে যে পরিস্থিতি আপনারা দেখছেন, যে ত্রিপুরা রাজ্যে এখন যে পরিস্থিতি, ঠিক উনি বলছেন যে আশিস নাকি মিসগাইড করছেন মানুষকে, কিন্তু বিভিন্ন জায়গায় উনি বললেন যে স্পেসিফিক কোনো কমপ্লেন নেই। যখন ভিডিওগুলো আসছে সে মানুষগুলো তো স্পেসিফিক ভাবে আসছে, যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করুক না ওদেরকে ডেকে নিয়ে, যে আপনাদের বাড়িতে হয়েছে নাকি, আপনাদের বের করা হয়েছে নাকি, জিজ্ঞেস করুক। ঠিক, কি বলবেন মণিময় বাবু আপনি এই বিষয়ে? না দেখুন, রাজনৈতিকভাবে বিজেপির পক্ষ থেকে যা বলা হচ্ছে এটাকে কি করে ডিসকার্ড করবেন? ওনারা বলবেনই। একটা পলিটিক্যাল গ্রুপ গিয়ে অভিযোগ জানাচ্ছেন, স্পেসিফিক একটা পলিটিক্যাল দলের বিরুদ্ধেই অভিযোগ জানাচ্ছেন, তাদেরও তো ডিফেন্স নিতে হবে, বলতে তো হবে, এটা স্বাভাবিকভাবেই বলতে হবে, এবং এতে কোনো অন্যায় কিছু আমি দেখি না। কিন্তু আমি নিজের চোখে যেখানে যেখানে দেখেছি কোনো মারামারি হয়েছে বা এই যে বাই ইলেকশনের সময় যা হয়েছে, এই ধরনের ঘটনা আমার চোখে পড়েনি। আর পার্টিকুলারলি যদি আমার নিজের ঘটনাটা বাদ দিলে বাকি কোনো জায়গায় যে আমার সামনে কাউকে আটকে ফেলেছে বা ইত্যাদি ঘটনা আর হয়েছে কিনা, এই তথ্য আমার কাছে আসেনি, কারণ এইগুলি তথ্য নেওয়ার মতো সময়ও আমার কাছে ছিল না। আমার কারণ সেই ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো অভিযোগ এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছয়নি এখনো। আমার কাছে একটা তথ্য আছে। ওকে, আপনি বলুন কোথায় আছে, কোথায় ঘটনা হয়েছে? আমার জানা মতে 33 কাকরাবন, 22 নম্বর, 24 নম্বর এবং 20 নম্বর বুথ, সেখানে মানুষকে বাধা দেওয়া হয়েছে এবং ছাপ্পা ভোটের একটা অভিযোগ লোকাল যারা নেতৃত্ব আছে তাদের কাছ থেকে আমার কাছে এসেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। 19-এর কথা যে বললেন সেটা হচ্ছে যে সেখানে একটা জিনিস বলতে হবে যে এই রাজ্যের ভোটে 19-এর ভোটেই কিন্তু প্রথম রিপোল হয়েছে 100 প্রায় 70 কাছাকাছি বুথে রিপোল হয়েছে।
এখন আজকে কি হবে আমি জানি না, তো মানে 82.40% বোধহয় ছিল ভোট হয়েছিল আমাদের। এটা যেমন খুব প্রশংসার দাবি রাখে যে এর থেকেও বেশি ভোট ত্রিপুরা রাজ্যে হয়, এবং সবচেয়ে বড় কথা যে ওইটাও কিন্তু খুব চিন্তার বিষয় যে এই 19 সালের যে বুথটা মানে এতগুলি বুথে রিপোল হওয়াটা, এটাও কিন্তু আরেকটা কথাও আপনাকে মনে রাখতে হবে, আমাদের দুটো সিটে দুদিনে ভোট। 19 প্রথম ভোট বন্ধ করে দেওয়া হয়েছিল ইস্টে, বন্ধ করে পরে রিশিডিউল হয়েছিল। অসংখ্য ধন্যবাদ মণিবাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং একটা জিনিস, তামিলনাড়ুর মতন রাজ্যে যেখানে এতগুলা সিট, সেখানে একদিনে ভোট হচ্ছে, আর ত্রিপুরার মতো ছোট একটা রাজ্যে এটা দুটো সিট, এটা দুদিন ধরে নানান ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে ছোট্ট বিরতি নিতে হবে। একটা সেকেন্ড মানে তথ্যটা দিয়ে রাখলে আপনার সুবিধা হবে। সেটা হচ্ছে যে মণিপুরে তো একটা সিট, দুদিনের 2 জায়গায় ভোট হচ্ছে। না, মণিপুরের এই মুহূর্তে পরিস্থিতির জন্য হতে পারে, বা নির্বাচন কমিশন কেন কোনখানে সিট কত করে, ছোট্ট একটা বিরতি আমরা নিচ্ছি। বিরতির পর আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।